31 ডিসেম্বরের মধ্যে প্রায় 25 লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। কলিং ভিসার কোটা উন্মুক্ত করল দেশটির সরকার। ফিলিস্তিনে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অভিযানে নামবে 60,000 সেনা। টানা 30 দিন কারাগারে থাকলে 31তম দিন থেকে পদ হারাবেন ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা। সংসদে বিল উত্থাপন। তাইওয়ান দখল করতে পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা বাড়াচ্ছে চীন, উদ্বিগ্ন আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে 24,67,756 জন বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সে লক্ষ্যে বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সে দেশের সরকার। মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন জানিয়েছেন, কৃষি, বাগান, খনিজ খাত সহ 13টি উপখাতে বিদেশি শ্রমিক নেওয়া হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়ারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে। তবে এ কোটায় কতজন বাংলাদেশি কর্মী আবেদন করতে পারবেন তা জানা যায়নি। ফিলিস্তিনের গাজা শহর পুরোটাই দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এ অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়নস চ্যারিয়টস 2। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেছেন, অভিযানের পর গাজা শহরের দৃশ্য বদলে যাবে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দখলদারিত্ব পরিকল্পনায় গাজা শহরে যুদ্ধের জন্য 60,000 রিজার্ভ সৈনিককে ডাকবে ইসরায়েলি সেনাবাহিনী। তাদেরকে 2 সেপ্টেম্বর থেকে একত্রীকরণ শুরু হবে। গেল 8 আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা উপত্যকা দখলের পরিকল্পনা অনুমোদন করে। পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে সমালোচিত এবং নিন্দিত হচ্ছে। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলাফল সম্পর্কে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অবহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার টেলিফোনে পুতিন এবং সালমান কথা বলেন। এ সময় পুতিন শান্তি অর্জনে যুবরাজের গঠনমূলক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন। আরব নিউজ জানিয়েছে, ক্রাউন প্রিন্স আন্তর্জাতিক বিরোধ সমাধানের উপায় হিসেবে কূটনৈতিক সংলাপের প্রতি সৌদি আরবের সমর্থনের কথা নিশ্চিত করেছেন। এ সময় দুই নেতা সৌদি আরব ও রাশিয়ার বিভিন্ন সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা টানা 30 দিন কারাগারে থাকলে 31তম দিন থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ খোয়াবেন। দোষী সাব্যস্ত হওয়ার আগেই এ বিধান কার্যকর হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সাংবিধানিক সংশোধনীর এমন বিল উপস্থাপন করেছেন। সরকারের দাবি, এ পদক্ষেপ দুর্নীতি ও অপরাধে জড়িত রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দিবে, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। তবে বিরোধী পক্ষের কংগ্রেস সাংসদ অভিষেক মুকুল সিংভি অভিযোগ করেছেন, শাসক দলের কোনো মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন না। এটি বিরোধী মুখ্যমন্ত্রীদের হটানো সহজ অস্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হবে। আগামী 9 সেপ্টেম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী ঘোষণা করেছে। 79 বছর বয়সী এই আইনজ্ঞের প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন এনডিএ জোটের সিপি রাধাকৃষ্ণন। রেড্ডি অন্ধ্রপ্রদেশের আর রাধাকৃষ্ণ হলেন তামিলনাড়ুর। এ কারণে উপরাষ্ট্রপতি পদে লড়াই হচ্ছে এই দুই প্রদেশের। রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। বিজেপির রাজ্য সভাপতি এবং দুবার লোকসভার সদস্য হয়েছিলেন। আর সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের বিচারপতি এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এখন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি। হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাসভবনে জনশুনানি চলাকালীন এই হামলা হয়। হামলার সময় রেখা সবার সঙ্গে কথা বলছিলেন। তখন এক যুবক তার দিকে এগিয়ে যান। তিনি মুখ্যমন্ত্রীকে হাত ধরে টেনে চড় মারার চেষ্টা করেন। এ সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম রাজেশ খিমজি। তিনি রাজকোট, গুজরাটের বাসিন্দা। হামলার কারণ জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 573 জন।
এদিন মানবিক সহায়তা আনতে গিয়ে মারা গেছে ৩১ জন, না খেয়ে ও অপুষ্টিতে মারা গেছে ৩ জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে গতকাল পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় ৬২,০৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, অনাহারে মারা গেছেন ২৬৬ জন। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১২। এছাড়া অনেকেই ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে। ইসরায়েলি হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে যেতে পারছেন না। ১,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন থেকে ১৯ জন রাশিয়ান সেনার মরদেহ গ্রহণ করেছে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি এ খবর জানিয়েছেন। মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত কিয়েভ মস্কো আলোচনার সময় টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে মেডিনস্কি বলেছেন, ইস্তাম্বুল চুক্তির শর্ত অনুযায়ী নিহত সেনাদের দেহাবশেষ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। গেল জুন মাসে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময় রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের ৬,০০০-এরও বেশি সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এসব মরদেহ বিনিময় হলো। পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা বাড়াচ্ছে চীন, এমনই দাবি করেছেন মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন। বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কটন গত মার্চ মাসে কংগ্রেসকে জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে স্থল, আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে চীনা সেনাবাহিনী। তবে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীন শুধুমাত্র আত্মরক্ষার জন্যই পারমাণবিক কৌশল অনুসরণ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চীনারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা। শনিবার স্থানীয় সময় রাত ১২:৫৮ থেকে ধর্মঘট করছেন তারা। বর্তমানে কেবিন ক্রুদের উড়োজাহাজ চলাচলের সময়ের জন্য বেতন দেওয়া হয়। ফ্লাইটের মাঝে এবং যাত্রীদের বিমানে উঠতে সহায়তা করার সময় কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এই সময়ের জন্য পারিশ্রমিক দাবি করেছেন কেবিন ক্রুরা। ভ্রমণ ব্যাহত হচ্ছে প্রায় ১,৩০,০০০ যাত্রীর। সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। স্থানীয়রা জানিয়েছেন, মালুমফাশি এলাকার উঙ্গিয়ান মান্তাও গ্রামে মঙ্গলবার ভোরে নামাজের জন্য জড়ো হয়েছিলেন মুসল্লিরা। এ সময় বন্দুকধারীরা গুলি চালায়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। গেল জুনে উত্তর মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। রাজ্যের কমিশনার নাসির মুয়াজি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। সোমবার গালফ নিউজ জানিয়েছে, আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। প্রত্যেক দেশে চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্ম বিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে। চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।